This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে রাজ্যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার আরো এক কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার ধীরেন ঘোষ। নদিয়ার মদনপুরে অভিযান কলকাতা পুলিশের। ধীরেন 10 বছর ইতালিতে ছিলেন। 2017 সালে ভারতে ফেরেন, তারপর ধীরে ধীরে পাসপোর্ট জালিয়াতি চক্রে যোগদান। দীর্ঘদিন ইতালিতে থাকায় ইউরোপীয় দেশে যাওয়ার জন্য ভিসা তৈরির প্রয়োজনীয় নথি এবং ভিসা পাওয়ার সব পদ্ধতি জানা ছিল ধীরেনের। বাংলাদেশিদের বিদেশে পাঠানোর যাবতীয় ব্যবস্থা করত ধীরেন। খবর সূত্রে ভুয়ো পাসপোর্ট তৈরির পর ধীরেনের মাধ্যমেই অনুপ্রবেশকারীদের ভিসা পাইয়ে দিত মূল চক্রী মনোজ এবং সমরেশ। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে মনোজ গুপ্তাকে জেরায় ওঠে ধীরেনের নাম। এখনো পর্যন্ত পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত মোট 8। এদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, 2 মহিলাকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। বাগদার মাথাভাঙা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পাকড়াও পুলিশের। ধৃত আজমিরা খাতুন, শিরিনা খাতুন যশোরের বাসিন্দা। চোরা পথে ভারতে ঢুকে পরিচারিকার কাজ করত বলে দাবি এবং ফের সেই চোরা পথেই বাংলাদেশে ফেরার তোড়জোড় করতই পুলিশের হাতে পাকড়াও। এদিকে পুলিশের জালে বাংলাদেশি এবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার 2 বাংলাদেশি। ডলার পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ টাকার প্রতারণার অভিযোগ বাংলাদেশি 2 যুবকের বিরুদ্ধে। কাঁচরাপাড়ায় আকবর নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করে অভিযুক্ত আফতাব খরাদি এবং রাজু বিশ্বাস 1 লক্ষ টাকার বিনিময়ে 557টি কয়েন তুলে দেয় আকবরের হাতে। নকল কয়েন বুঝতে পেরেই বীজপুর থানায় অভিযোগ দায়ের আকবরের। অভিযোগ দায়েরের 3 ঘন্টার মধ্যে গ্রেপ্তার অভিযুক্ত 2 বাংলাদেশি। ধৃতদের কাছ থেকে উদ্ধার নগদ টাকা, 2টি মোবাইল, বেশ কিছু জাল নথি, টিনের কয়েন তৈরির সরঞ্জাম। এদিকে বাংলাদেশি খুঁজতে এবার বাংলা ভাষী নিয়োগের পথে দিল্লি পুলিশ। ফের বাংলাদেশ সেল চালু করতে চলেছে দিল্লি পুলিশ। প্রত্যেক সেলে থাকবেন 5 থেকে 10 জন বাংলা ভাষী পুলিশ আধিকারিক, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এদিকে দেখুন, যাদের জন্য ছিল পরাধীন সেই তাদের সঙ্গেই বন্ধুত্ব বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা লাগানো বাংলাদেশের গাড়ি। নিষেধাজ্ঞা উড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাক কূটনীতিকের গাড়ি, এমনটাই সূত্রের খবর। শাহবাজ ইউনুস বৈঠকের পর আরও কাছাকাছি ইসলামাবাদ ঢাকা। শত্রু আমার বন্ধু, এই নীতি মোহাম্মদ ইউনুসের। ঢাকার সঙ্গে আবার নতুন করে সম্পর্ক স্থাপন পাকিস্তানের। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। ফের হাসপাতাল বদল কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রে। বিএম বিড়লা ভেন্টিলেটর থেকে বেরিয়ে যাচ্ছেন অ্যাপোলোয়। এসএসকেএম বিএম বিড়লা হয়ে যাচ্ছেন অ্যাপোলো হাসপাতালে। কি আপডেট আসছে জানবো, আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ। তন্নিষ্ঠা, দেখো, এই অ্যাম্বুলেন্সে করেই আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে ফুলবাগান থানার অন্তর্গত বেসরকারি হাসপাতালে সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হবে। সুজয় কৃষ্ণ ভদ্রের যে শারীরিক অবস্থা, তা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের আগে তার আচমকা শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার রাতে তাকে প্রথমে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি ভেন্টিলেটরে ছিলেন। সেখান থেকে সিবিআইয়ের বিশেষ আদালতের অনুমতিক্রমে তাকে এই আলিপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করানো হয়। বুধবার দুপুর পর্যন্ত তিনি সেখানেই ভেন্টিলেটরে ছিলেন। বুধবার দুপুরে তাকে ভেন্টিলেটর থেকে বার করানো হয়। আমরা হাসপাতাল সূত্রে যেটা জানতে পাচ্ছি যে সুজয় কৃষ্ণ ভদ্র যে বেসরকারি হাসপাতালে ছিলেন সেটি মূলত কার্ডিওলজির পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একটা সুপার স্পেশালিটি হসপিটাল, কিন্তু তার অন্য যে শারীরিক সমস্যা রয়েছে, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজির যে সমস্যা রয়েছে, সেই ধরনের সুপার স্পেশালিটি সাবজেক্টের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্রের যে শারীরিক যে অবস্থা, সেই জন্য এক ছাতার তলায় যাতে সকল চিকিৎসককে পাওয়া যায় সেই রকম একটি হাসপাতালের পরিকাঠামো প্রয়োজন, এবং সেই জন্যই ফুলবাগান থানার অন্তর্গত এই বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তর করানোর জন্য সুজয় কৃষ্ণ ভদ্রের পরিজনেরা আদালতে আবেদন করেছিলেন এবং আদালতের অনুমতিক্রমে এই স্থানান্তর হচ্ছে। খুব সংক্ষেপে যদি একটু জানাও, সুজয় কৃষ্ণ ভদ্রের ঠিক কি কি শারীরিক সমস্যা দেখা দিয়েছে যার জন্য এত বড় করে হাসপাতাল বদল করা হচ্ছে?
দেখো মূলত তার গত বছরে একটি হৃদযন্ত্রে তার অ্যাঞ্জিওগ্রাফি হয়েছিল, সেই সংক্রান্ত একটা সমস্যা ছিলই, হার্টের সমস্যা রয়েছে, পাশাপাশি তিনি ডায়াবেটিক পেশেন্ট। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে চিকিৎসকদের একটা বক্তব্য হচ্ছে যে সেই সব যে বিষয়গুলো হচ্ছে, সব যে প্যারামিটার্সগুলো রয়েছে সেইগুলো তত্ত্বাবধানে থাকবে এমন একটি হাসপাতাল দরকার যেখানে এক ছাতার তলায় এই সকল স্পেশালিটি সাবজেক্টের চিকিৎসকদের পাওয়া যাবে। সব মিলিয়ে গত বছর যে টানাপোড়েন সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে তার শারীরিক অবস্থার প্রেক্ষিতে দেখা গিয়েছিল, নতুন বছরের গোড়াতেও সেই টানাপোড়েন অব্যাহত রইল। তো নিষ্ঠা, বেশ নজর রাখো সৌরভ, আপাতত অনেক ধন্যবাদ। পরে খবরে আসি, ভাড়াটিয়ার বিরুদ্ধে বৃদ্ধার বাড়ি জমি দখলের অভিযোগ। পুলিশে অভিযোগ জানানো হয়েছে কিন্তু লাভ হয়নি এমনটাই দাবি। অবশেষে বাড়ি ফিরে পেতে অবস্থানে অশীতিপর বৃদ্ধা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সামনে 3 কাঠা জমির ওপর বাড়ি বৃদ্ধা যুথিকা বিশ্বাসের। ভাড়াটিয়া মুক্তি সাহাকে বাড়ি ছেড়ে দিতে বললেও বাড়ি ছাড়ছে না বলে অভিযোগ। স্থানীয় এক তৃণমূল নেত্রীর মাথায় হাতে ভাড়াটিয়ার এত বারবারন্ত বলে দাবি। মাটিকাড়া থানা অভিযোগ নেয়নি বলে দাবি বৃদ্ধার ছেলে। এদিন ভাড়াটিয়া মুক্তি সাহার দেখা মেলেনি, চাপে পড়ে দ্রুত বাড়ি ছাড়বেন বলে জানিয়েছেন ভাড়াটিয়ার স্ত্রী। ধন্যায় ভাড়াটিয়া ভাড়া উঠে না, ওই জন্যই আছি। আজ কয়েক বছর হলো, 4-5 বছর হলো ভাড়াটিয়া উঠতেছে না, বাড়িটা দখল হয়ে যাচ্ছে। ওর দিদি ওখানে আছে, উনি তৃণমূলের নেত্রী। পুলিশের কাছে গেছিলেন? হ্যাঁ, পুলিশের কাছে গেছি। পুলিশ কি বলছে? এফআইআর নিয়েছে? এফআইআর নেয় নাই পুলিশ। আপনার তো স্বামী নেই বোধহয়? না, উনি তো ওনার জন্য তো মারা গেল। সংসার ওই একটা ঘর ভাড়া আছে, ওটা দিয়ে চলে সংসার। তৃণমূল নেত্রী হচ্ছে আরতি সাহা, ওনার দিদি হয়, মুক্তি সাহা দিদি। এর পিছনে উনি সামনাসামনি না এসে উনি তারা ভাইকে উস্কাচ্ছে, এবং ওর এক দাদা আছে সঞ্জীব শাহ। এদের দুজনের উস্কানিতে ওরা চাচ্ছে যে জমিটাকে হরপ করার জন্য। আমরা এফআইআর করেছিলাম আমাদের মেডিকেল থানাতে, সেখানে আমাদের এফআইআর কপিটা রিসিভ করেনি উনি করতে পারতো, কিন্তু উনি করলেন না। উনি বললেন আপনারা বসেটা মিটম্যান করেন, এটা কি প্রশাসন করবে না আমরা করব। আপনারা কি মানে কেন ছাড়ছেন না কেন? আমাদের সামনে মার্চে ছেলেদের পরীক্ষা আছে বলেছে, তো পরীক্ষা শেষ হলে আমরা করছি। উনি বলছেন যে দখল করার চেষ্টা হচ্ছে, ভুলভাল বলছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন ঠিকনিকাটা এলাকায় এটা ওই অশীতিপর বৃদ্ধার বাড়ি। বেশ কিছুটা জমির উপর ঘর বানিয়ে ভাড়া দিয়েছিলেন কিছু অর্থ উপার্জন করবেন বলে। বৃদ্ধার দাবি এই জমিসহ বাড়ি এখন কার্যত বেদখল হতে বসেছে। তার আরও অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেত্রী, তার আত্মীয় এখানে আছেন, প্রভাব বলে এই বাড়ি এবং জমি দখলের চেষ্টা হচ্ছে। ওই তৃণমূল নেত্রী অবশ্য সামনে আসেননি। যারা এই বাড়িতে আছেন তারা বলছেন তারা মার্চে উঠে যাবেন, কিন্তু গত কয়েক বছর ধরেই তারা এই জমি এবং বাড়ি দখল করে রেখেছেন বলে বৃদ্ধার অভিযোগ। এ নিয়ে বিভিন্ন সময়ে আলাপ আলোচনা ফলপ্রসূ না হয় পুলিশের কাছে গেছিলেন বৃদ্ধা, কিন্তু পুলিশও তাদের ফিরিয়ে দিয়েছে। এ থানা থেকে ও ফাঁড়ি, ও ফাঁড়ি থেকে ও থানা, ঘুরতে ঘুরতে শেষমেশ বৃদ্ধা কার্যত গান্ধী মূর্তি পাদদেশে ধর্নায় বসেছেন। দাবি একটাই, তার জমি এবং বাড়ি ফিরিয়ে দিক প্রশাসন। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।